প্রিয় দর্শক, প্রথম আলোর নিউজরুম থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বায়েজিদ আহমেদ। আপনারা জানেন, আজ বেলা 2:30টার কিছু পরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। ভাষণের বিষয়বস্তু ছিল আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গণভোট, পিআর পদ্ধতি এবং অন্যান্য বিবদমান বিষয়গুলো নিয়ে যে সারা দেশে আলোচনা চলছে সেগুলো নিয়ে। তো কেমন হলো প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে ভাষণ এবং ভাষণে কি কি আছে? আমাদের সঙ্গে আছেন প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রিয়াদুল করিম। রিয়াদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। একদম সরাসরি যদি বলি, রিয়াদ, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার যে জাতির উদ্দেশ্যে ভাষণ কেমন হলো সেটি? আসলে কেমন হলো, এটা মূলত হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ বা জুলাই সনদ যে সংস্কার প্রস্তাবগুলো আছে এগুলোর বাস্তবায়ন কিভাবে হবে এইটা নিয়ে হচ্ছে রাজনৈতিক একটা মতবিরোধ ছিল। দলগুলো তাকিয়েছিল যে প্রধান উপদেষ্টা কী সিদ্ধান্ত দিচ্ছেন। আমরা জানি যে জাতীয় ঐকমত্য কমিশন একটা সুপারিশ দিয়েছিল গত 27 অক্টোবর। তো সেই সুপারিশ নিয়ে রাজনৈতিক দল, বিশেষত বিএনপি, জামাত ইসলামী, এনসিপি সহ অপরাপর দলগুলোর মধ্যে এক ধরনের মতভিন্নতা ছিল। তো অন্তর্বর্তী সরকার বলেছিল যে 7 দিন দলগুলোকে আপনারা নিজেরা আলোচনা করে একটা ঐক্যবদ্ধ নির্দেশনা আমাদেরকে দেন যে কিভাবে আমরা এটা বাস্তবায়ন করতে পারি। কিন্তু দলগুলো আসলে সেই আলোচনাটা করেনি। তো তখন সরকার বলেছে তাহলে সরকার নিজেই একটা সিদ্ধান্ত দেবে। আজকে মাননীয় প্রধান উপদেষ্টা তার ভাষণে সেই বাস্তবায়নের উপায় বা সুপারিশ কি সেই সিদ্ধান্তটা আজকে দিলেন। তো সেখানে আমরা যদি দেখি মোটা দাগে 3টা বিষয়। প্রথমত হচ্ছে যে 84টা বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রস্তাব আমাদের আছে জুলাই জাতীয় সনদে, সেগুলো নিয়ে একটা প্রথমত বাস্তবায়ন 3টা স্তরে হবে। প্রথম স্তরে হচ্ছে যে একটা আদেশ হবে, সেই আদেশটার নাম হচ্ছে জুলাই জাতীয় সনদ, আচ্ছা, ব্র্যাকেটে হচ্ছে সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025। এই আদেশ ইতিমধ্যে জারি হয়ে গেছে, বাংলাদেশের রাষ্ট্রপতি এই আদেশ জারি করেছেন। সেকেন্ড ধাপে হবে গণভোট। এই যে 84টা সংস্কার প্রস্তাব, এর মধ্যে সংবিধান সম্পর্কিত আছে 48টা সংস্কার প্রস্তাব, এগুলো নিয়ে হবে গণভোট। হ্যাঁ, এই গণভোটের পরে এরপরে আগামী যে সংসদ হবে সেই সংসদ হবে সংবিধান সংস্কার সভা, সংবিধান সংস্কার পরিষদ, সভা না পরিষদ, একই সাথে তারা পরিষদ হিসাবেও কাজ করবে। তারা এটা অনুমোদন করবে 270 দিনের মধ্যে। এই হলো মোটা দাগে বিষয়। তো আপনাকে আমি একটু থামিয়ে বলি যে প্রধান উপদেষ্টা বলেছেন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে হবে। এটা কি বিএনপির যে আন্দোলন বা বিএনপির যে চাওয়া সেটারই প্রতিচ্ছবি আমরা দেখলাম? আসলে যখন জাতীয় ঐকমত্য কমিশন সিদ্ধান্ত সুপারিশ করেছিল, তারা গণভোট কবে হবে এই সময়টা তারা স্পেসিফিক করেনি। তার কারণ ছিল যে একটা আপনি জানেন যে জামাত ইসলামী জাতীয় নির্বাচন সহ 8টা দল তারা জাতীয় নির্বাচনের আগে নভেম্বরে গণভোট চায়। অন্যদিকে বিএনপি শুরু থেকেই বলে আসছে যে একই দিন জাতীয় সংসদ নির্বাচনের দিন একই দিনে গণভোট হতে হবে। তো এটা নিয়ে একটা রাজনৈতিক মতবিরোধ ছিল। এর পাশাপাশি আরও বেশ কিছু বিষয়ে মতবিরোধ ছিল। তো আমরা যদি দেখি যেভাবে সিদ্ধান্ত মাননীয় প্রধান উপদেষ্টা বা সরকার দিয়েছেন, তাতে রাজনৈতিক দলগুলোর দাবি দাওয়াগুলো এক ধরনের সমন্বয়ের চেষ্টা এখানে করা হয়েছে। যেমন আপনি বললেন যে গণভোটের দিন, এটা যেমন বিএনপি যেভাবে চেয়েছে, আমরা যদি বলি যে হ্যাঁ বিএনপির দাবিটা এখানে পূরণ হয়েছে আমরা বলতে পারি এক অর্থে। আরেকটা হচ্ছে যে এর বাইরে আবার কিছু বিষয় জামাত যেভাবে চেয়েছে সেভাবেও আছে, বা অন্য এনসিপি যেভাবে চেয়েছে সবগুলো সেভাবে না থাকলেও, যেমন এনসিপি চেয়েছিল যে এই আদেশটা জারি করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, কিন্তু সেটি আমরা হয়নি, এটি জারি করেছেন মহামান্য রাষ্ট্রপতি। জানতে চাই যে ধরেন সবাই আশা করেছিল যে আজকে প্রধান উপদেষ্টা দেশবাসীকে জানাবেন যে আগামী নির্বাচনের দিনক্ষণ। উনি প্রথম সপ্তাহ বলেছেন ফেব্রুয়ারির, কিন্তু তারিখ উল্লেখ করেন না। আসলে হচ্ছে যে তারিখটা তো সরকার ঘোষণা করতে পারে না বা করে না, কারণ এটা পুরো এখতিয়ারটা হচ্ছে নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা সাপেক্ষেও তো জানানো আসলে তফসিলের আগে কখনো নির্বাচনের তারিখ ঘোষণা করা আমি দেখিনি, এখনো পর্যন্ত হয়নি। কারণ তফসিলের সময়ই আপনি নির্বাচনের তারিখটা ঘোষণা করা হয় এবং সেটা নির্বাচন কমিশন। তা আজকে মূল বিষয়টা আসলে যেটা ছিল সেটা হচ্ছে যে গণভোটের প্রশ্ন কি হবে। আচ্ছা, এইটা নিয়ে ছিল একটা ব্যাপক বিতর্ক ছিল যে গণভোটের প্রশ্ন। যেমন ঐকমত্য কমিশন যে সুপারিশ দিয়েছিল সেখানে একটি প্রশ্নের কথা বলেছিল, এবং আপনি জানেন যে জুলাই সনদের যে প্রস্তাবগুলো আছে এগুলো নিয়ে ভিন্ন মত ছিল বিএনপি সহ অনেক দলের, সেগুলো রাখা ছিল না। এটা নিয়ে এক ধরনের বিতর্ক ছিল। তো পরে একটা যেটা আমরা দেখলাম সিদ্ধান্ত হয়েছে একটা প্রশ্ন থাকবে, কিন্তু সেটা হবে প্যাকেজ প্রশ্ন। সেখানে ভিতরে 4টা বিষয় মোট থাকবে। আপনি তো প্রথম আলোতে এর আগেই আমরা যদি বলি প্রশ্ন ফাঁসের মতো আপনি জানিয়ে দিয়েছেন যে
কোন 4টি বিষয় থাকবে? হ্যাঁ, আমরা সেগুলো যদি একটু সামারি আকারে। হ্যাঁ, সেখানে একটা হচ্ছে যে প্রথম মানে মূল প্রশ্ন যেটা থাকবে সেটা হচ্ছে যে জুলাই জাতীয় সনদ এটা আপনি অনুমোদন করছেন কিনা, এবং যে নিম্নলিখিত এভাবে থাকবে যে নিম্নলিখিত সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাবসমূহের প্রতি আপনি সম্মতি জ্ঞাপন করছেন কিনা, হ্যাঁ বা না আপনাকে উত্তর দিতে হবে। সেখানে 4টা বিষয়, একটা হচ্ছে যে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, নির্বাচন কমিশন সহ অন্যান্য প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ায়, মানে জুলাই সনদে যেভাবে জাতীয় ঐকমত্য কমিশন যে প্রক্রিয়ায় গঠন করার কথা বলেছেন সে প্রক্রিয়ায় গঠন করা হবে, এটা আপনি সমর্থন করেন কিনা। 2 হচ্ছে আগামী জাতীয় সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট, এখন আমাদের সংসদ 1 কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 সদস্য বিশিষ্ট উচ্চ কক্ষ গঠিত হইবে। এই যে নির্বাচনের দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাত, এটাই হচ্ছে পিআর, যেটা নিয়ে আমাদের রাজনীতি বেশ সরগরম। অর্থাৎ একটা দল 300 আসনে যত ভোট পাবে তার অনুপাতে উচ্চকক্ষে ওই দলটি আসন পাবে। আচ্ছা রিয়াদ, আপনার কাছে জানতে চাই যে এই যে গণভোট, সে গণভোটে মানুষ কিভাবে ভোট দিবে, যদি এই একটু ব্যাখ্যা করে বলেন। আচ্ছা, এখানে হচ্ছে যে প্যাকেজ প্রশ্ন হচ্ছে, মূল প্রশ্ন হবে একটি, এর ভিতরে আসলে 4টা জিনিস থাকবে, 4টা প্রশ্ন বলতে পারেন, 4টা বিষয় থাকবে। একটা হচ্ছে যে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, নির্বাচন কমিশন সহ অপরাপর সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ যেভাবে ঐকমত্য কমিশন প্রস্তাব করেছে সেভাবে চান কিনা। আরেকটা হবে যে উচ্চকক্ষে পিআর এবং সংবিধান সংশোধন করতে গেলে উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠ আসনের অনুমোদন প্রয়োজন হবে, এটা একটা। আরেকটা হচ্ছে যে 30টা বিষয়ে রাজনৈতিক দলগুলোর এক ধরনের ঐকমত্য আছে, যেমন নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার, এই ধরনের 30টা বিষয়, এগুলোর বাস্তবায়ন রাজনৈতিক দলগুলো অঙ্গীকার যেভাবে করেছে সনদে সেভাবে করতে বাধ্য থাকবে। আরেকটা হচ্ছে যে এর বাইরে আরও যে সংস্কার প্রস্তাবগুলো আছে, টোটাল 48টা সংবিধান বিষয় প্রস্তাব, এর মধ্যে 30টাতে সবাই একমত, আর বাকি এই যে প্রথম 2টা প্রশ্নে কিছু বিষয় আসবে, এর বাইরে যেগুলো আছে সেগুলো বাস্তবায়ন করা হবে। এই বিষয়টা আপনি অনুমোদন করেন কিনা, এই প্রশ্ন। আচ্ছা, মূল প্রশ্ন 4টা হলেও 4টা বিষয় হলো আপনাকে উত্তর দিতে হবে একটা, আপনি হ্যাঁ বা না। আপনি এখানে যদি মনে করেন যে 4টা বিষয়ের মধ্যে আপনি একটা আপনি সমর্থন করছেন, বাকি 3টা করছেন না, সো আপনাকে একটার জন্য চাইলে আপনার হ্যাঁ দিতে হবে অথবা না দিতে হবে। আপনি পিক অ্যান্ড চুজ, একটা করলাম আর একটা করবো না, এইটা বেছে নেওয়ার সুযোগ আপনার থাকবে না। গণভোটে হ্যাঁ যদি বিজয়ী হয় তাহলে সেটি বাস্তবায়নের জন্য কতদিন সময় পাবে? গণভোটে বাস্তবায়ন হওয়ার পরে আমাদের যে সংসদ নির্বাচন, গণভোটে যদি হ্যাঁ জয়যুক্ত হয়, আমাদের যে সংসদ গঠিত হবে আগামীতে, সেটা একই সাথে সংবিধান সংস্কার সভা হবে। তো সেখানে আগে ছিল, বলা হয়েছিল যে 270 দিন। আজকে প্রধান উপদেষ্টার ভাষণের যদি আমরা সামারি টানি, তাহলে বেশ কিছু জায়গায় এমপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর আশা পূরণের একটা বিষয় আছে। সেক্ষেত্রে জামাতের একটা দাবি ছিল যে আগে গণভোট করা, মানে জাতীয় নির্বাচনের দিন না। তো সেক্ষেত্রে আজকে কিন্তু প্রধান উপদেষ্টা বলেছেন যে ব্যয় সংকোচন নীতির কারণে অল্প খরচে একই দিনে দুটো নির্বাচন করার। তো এই আজকে যে ভাষণের ফলে আর এই সিদ্ধান্তের ফলে জামাত কি অখুশি হলো? আসলে এখানে এখনও জামাতের প্রতিক্রিয়া আমরা জানতে পারিনি। বিএনপিও যে আসলে পুরোপুরি খুশি হয়েছে বিষয়টা বলা যাবে না, তার কারণে যে আমরা যেটা বলছিলাম যে উচ্চকক্ষে পিআর, এটা জামাতের এক ধরনের দাবি ছিল বলতে পারি আমরা। তারা নিম্নকক্ষেও পিআর দাবি করেছে। তো উচ্চকক্ষে পিআর, এটা জাতীয় ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত ছিল এভাবেই হবে। বিএনপির কিন্তু এখানে নোট অফ ডিসেন্ট ছিল, তারা এভাবে চায় না। তো এখানে আবার কিন্তু আপনি বিএনপির দাবিটা পূরণ হচ্ছে আপনি বলতে পারছেন না। এখানে পুরোপুরি বিএনপি যেভাবে চেয়েছে তার বিপরীতভাবে এখানে এসছে। সো বিএনপির এই দাবিটা এখানে পূরণ হয়নি। বিএনপি চেয়েছিল জাতীয় নির্বাচনের দিন গণভোটের, সেই দাবিটা হয়েছে, বাট এখানে আবার উচ্চকক্ষে পিআর এর বিষয়টা, এটা কিন্তু বিএনপি যেভাবে চেয়েছে সেভাবে হচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি। তো এখন পর্যন্ত আমরা বিএনপির সাথে কথা বলেছি, তার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি, কিন্তু বিএনপি স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ, তিনি ঐকমত্য কমিশনে বিএনপির পক্ষ থেকে নেতৃত্ব দিয়েছেন। তিনি ইতিমধ্যে আমাদেরকে বলেছেন যে প্রধান উপদেষ্টা যে সনদে সই করেছেন আর আজকে যেটা করলেন, এর মাধ্যমে তিনি নিজের বক্তব্য, নিজের অঙ্গীকার তিনি লঙ্ঘন করেছেন, জুলাই সনদ লঙ্ঘন করেছেন, এই ধরনের একটা প্রতিক্রিয়া তিনি জানিয়েছেন। বিস্তারিত হয়তো আরও তারা দলীয়ভাবে আলোচনা করে দেবে। রিয়াদুল করিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা প্রথম আলো নিউজরুম থেকে এতক্ষণ কথা বলছিলাম অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন এবং নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের কথা বলেছেন, এবং গণভোট, পিআর, অন্যান্য বিষয়গুলো নিয়ে।
আগামীকাল নতুন কোনো বিষয়ে অন্য কোনো সহকর্মীর সঙ্গে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন আর প্রথম আলোর সঙ্গেই থাকুন।